প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল জিও পালিত টিউটোরিয়ালে স্বাগত। আমি দেবব্রত পালিত, সহশিক্ষক, কেবলপাড়া হাই স্কুল, জলপাইগুড়ি। আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ নিয়ে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনটি মাধ্যমিকে প্রায়ই আসে একটি 5 মার্কসের কোশ্চেন হিসেবে। তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্যও কিন্তু এই কোশ্চেনটি একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে চলো ছাত্রছাত্রী দেখে নিই আজকের কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে যেভাবে পরীক্ষায় পড়ে সেটি কি, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কোনো 3টি অথবা 2টি কারণ ব্যাখ্যা করো। আমি এখানে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কারণগুলি সেগুলি উল্লেখ করলেও মূলত 3টি কারণ নিয়ে কিন্তু আজ ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা থেকে তোমরা একটি সুন্দর নোট কিভাবে লেখা যায় সেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে ছাত্রছাত্রী চলো শুরু করি আজকের কোশ্চেন আলোচনা। কোশ্চেন আলোচনা শুরুতেই দেখো, এখানে কোশ্চেনটিতে 2টি উল্লেখযোগ্য কথা আছে, একটি বায়ুমণ্ডল, অন্যটি উষ্ণতা তারতম্য। আমরা এই 2টি কথার মানে একটু আমরা বুঝে নিই। দেখো, বায়ুমণ্ডল কী জিনিস না, দেখো এই চিত্রে এটি কি না, পৃথিবী। এই যে সবুজ অংশটি দেখতে পাচ্ছ, এটি পৃথিবী। পৃথিবীর ওপরে ভূপৃষ্ঠ, আর এই ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে কি আছে না, বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলকণা আর ধূলিকণা। এই যে গ্যাসীয় উপাদান, জলকণা, ধূলিকণার একটি আস্তরণ পৃথিবীকে কি বেষ্টন করে আছে, এবং এটি কিন্তু পৃথিবীর আবর্তন গতির সাথে সাথেও আবর্তিত হচ্ছে। এটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। আর উষ্ণতা কী জিনিস না, দেখো এই সূর্য থেকে কি হয় না, তাপ পৃথিবীতে ও বায়ুমণ্ডলে এসে পৌঁছায়। আর এই যে বায়ুমণ্ডলে আগত সূর্যরশ্মির তাপের যে তীব্রতা, তাকেই আমরা বলছি উষ্ণতা বা তাপমাত্রা। এবার চলো আমরা কোশ্চেনটা কিভাবে লিখব সেটি শুরু করি। দেখো, প্রথমেই আমরা একটি ভূমিকা দিয়েছি। ভূমিকাতে আমরা প্রথম যে পয়েন্টটি উল্লেখ করেছি, পৃথিবীর উত্তাপের প্রধান উৎস হলো সূর্য। দেখো, এই যে পৃথিবী কোথা থেকে উত্তাপ পায় না, এই সূর্য থেকে উত্তাপ পায়। 2 নম্বর কি, সূর্যের তাপেই বায়ুমণ্ডল উষ্ণ হয়। আর এই পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল কি হয়, সূর্যের থেকে যে তাপ আসে সেই তাপেই উত্তপ্ত হয়। নেক্সট, সূর্য থেকে আগত কার্যকরী সৌর বিকিরণের 66% দ্বারা ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। দেখো, এই সূর্য থেকে যে তাপ আসছে, সেই তাপের মধ্যে আমরা যদি এটাকে মোট সৌর বিকিরণ 100% ধরে নিই, তাহলে কিন্তু এই যে 34% কি হয় না, এটি বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত কি মেঘ, ধূলিকণা বা ভূপৃষ্ঠ থেকে কি হয়, প্রতিফলিত ও হয়ে পুনরায় আবার মহাশূন্যে ফিরে যায়। এই যে 34%, এটি কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। এই 34%কেই আমরা বলে থাকি অ্যালবেডো। আর যে বাকি 66% যে কার্যকরী সৌর বিকিরণ, এটি কিন্তু বায়ুমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে। এই 66%-এর মধ্যে 19% কিন্তু সক্রিয়ভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, আর
এই 47% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই যে 47% দেখতে পাচ্ছ, এটি কিন্তু আবার পরোক্ষভাবেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে। তাই কি দেখলাম না, বায়ুমণ্ডল এই 19% আর 47% মোট 66% দ্বারা উত্তপ্ত হয়ে থাকে। এবার এই যে বায়ুমণ্ডল সূর্যতাপে উত্তপ্ত হচ্ছে, এই উত্তাপের পরিমাণ কিন্তু পৃথিবীর সর্বত্র সমান না, কোথাও বেশি হচ্ছে আবার কোথাও কম হচ্ছে। একেই আমরা উষ্ণতা তারতম্যের কারণ বলছি। এবার কোন ঘটনা বা কোন কারণগুলির জন্য এই পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য ঘটে থাকে সেটি আমরা নিচে দেখে নিই। দেখো, এই কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা মানবিক কারণ। আমরা এখানে একটি ছকের মাধ্যমে সেই কারণগুলিকে আমরা উল্লেখ করলাম। দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের যে নিয়ন্ত্রক বা কারণ সেগুলো কি কি না, প্রথমে দেখো অক্ষাংশ, নেক্সট উচ্চতা, তারপর বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমিঢাল, জল ও স্থলভাগের বন্টন, মেঘাচ্ছন্নতা, অরণ্য, মৃত্তিকা, নগরায়ন, শিল্পায়ন। দেখো, এগুলির মধ্যে অধিকাংশই কিন্তু প্রাকৃতিক কারণ। এই যে নগরায়ন ও শিল্পায়ন, এছাড়া অরণ্য বা বনভূমি ধ্বংস, এগুলির জন্যও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে থাকে। কিন্তু আজ আমরা যে তিনটি নিয়ে আলোচনা করব সেই তিনটি হলো অক্ষাংশ, উচ্চতা এবং ভূমিঢাল। দেখো, যে কারণগুলি ছিল তার মধ্যে আমরা অক্ষাংশ, উচ্চতা এবং ভূমিঢাল এই তিনটি পয়েন্টের উপরে বিস্তারিত ব্যাখ্যা উদাহরণসহ আলোচনা করব। দেখো, প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অক্ষাংশ। অক্ষাংশ জিনিসটা কি? দেখো, এটি পৃথিবীর মাঝখানে, পৃথিবীর এই যে মনে করো এটি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখাগুলি আমরা অঙ্কন করে থাকি তাদেরকে আমরা বলি কি, অক্ষরেখা। আর এই অক্ষরেখাগুলির যে কৌণিক মান তাদেরকেই আমরা বলছি অক্ষাংশ। এই অক্ষরেখাগুলির মাঝখানে যেহেতু নিরক্ষরেখা, তাই তার মান 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণ দিকে অক্ষরেখাগুলির মান ক্রমশ বৃদ্ধি পায়, পেয়ে কত হয়, একদম উত্তরে গিয়ে সুমেরুতে গিয়ে এর মান হয় 90 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণে কুমেরুতে গিয়ে এর মান হয় 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে দেখলে অক্ষাংশ কি জিনিস। এবার এই অক্ষাংশের জন্য কিভাবে উষ্ণতার তারতম্য ঘটে থাকে, দেখো, আমরা প্রথমে ঘটনা হিসেবে বলেছি না, পৃথিবীর অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। কি না, অক্ষাংশের এই অক্ষাংশের মান ক্রমাগত উত্তর ও দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেলে কি হয়, পৃথিবীর উষ্ণতা ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পাচ্ছে, এটি ঘটনা। এবার এই ঘটনাটা হ্রাসের মানটা কত সেখানে আমরা এখানে উল্লেখ করলাম। দেখো, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। কি না, 1 ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। এটি ক্রমশ আমরা একটি ছকের মধ্যে এখানে পৃথিবীর যে প্রধান অক্ষরেখা, দেখো 0 ডিগ্রি অক্ষরেখায় এই উষ্ণতা হ্রাসের মান কত, এই উষ্ণতা হ্রাস কত, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মান। 23.5 ডিগ্রিতে এই মান হ্রাস পেয়ে কত হচ্ছে না, 18 ডিগ্রি সেলসিয়াস। 66.5 ডিগ্রি অক্ষরেখায় কত হচ্ছে না, 12 ডিগ্রি সেলসিয়াস। এবং 90 ডিগ্রি সুমেরু বা কুমেরুতে গিয়ে এই উষ্ণতা কত হয় না, 0 ডিগ্রি বা হিমাঙ্কের নিচে নেমে যায়। এবার কেন এরূপ ঘটে থাকে, বা এই অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কেন হ্রাস পায়, কারণ হিসাবে আমরা এখানে দুটি কারণ উল্লেখ করেছি। দেখো না, 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। দেখো,
এটি পৃথিবী, এই যে ব্লু কালারের অংশটা দেখতে পাচ্ছ পৃথিবীর ওপরে এটি বায়ুমণ্ডল, এই অংশটি। এবার সূর্যরশ্মি দেখো যখন নিরক্ষরেখার, এটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি যখন পড়ে তখন কি হয় না লম্বভাবে পড়ে। লম্বভাবে পড়লে এই অংশে কি হয়, কম জায়গা জুড়ে সূর্যরশ্মি পড়ে, ফলে এই অংশে উষ্ণতা বেশি হয়। তার জন্যই তোমরা দেখলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি। আবার এটি যখন ক্রমশ উত্তর দক্ষিণে এটি যখন এটা সুমেরু বা কুমেরুর কাছাকাছি গিয়ে সূর্যরশ্মিটা পড়ে তখন সেটি কি হয় না তির্যকভাবে পড়ে। তির্যকভাবে পড়লে অনেকটা এরিয়া জুড়ে পড়ে এবং অনেকটা এরিয়া জুড়ে পড়ায় এখানে উষ্ণতার তীব্রতাও কিন্তু কমে যায়। যার জন্যে তোমরা দেখলে নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা সুমেরু বা কুমেরুর দিকে যাচ্ছি তত কি হচ্ছে না উষ্ণতার পরিমাণ কমে গিয়ে 0 ডিগ্রিতে গিয়ে নেমে যাচ্ছে। এবার 2 নম্বর পয়েন্টটা ছিল কি না দিন রাতের হ্রাস বৃদ্ধি। দেখো এই যে দিন রাতের হ্রাস বৃদ্ধি, নিরক্ষীয় অঞ্চলে কি হয় না, নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্য যেহেতু লম্বভাবে কিরণ দেয় তাই দিন রাতের হ্রাস বৃদ্ধি হয় না। এই জন্যে এখানে উষ্ণতারও তারতম্য ঘটে, খুব উষ্ণতাও খুব বেশি থাকে। আবার এই নিরক্ষরেখা থেকে যত উত্তর দক্ষিণে যাওয়া যায় তত কি হয় না দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। দিন বেশি হলে তখন উষ্ণতাও বেশি হয়, রাত বেশি হলে উষ্ণতা কম হয়। সেই জন্যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটলেও উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। এবার আমরা এই যে পয়েন্টের মাধ্যমে উদাহরণসহ একটি ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। দেখো আমরা উদাহরণসহ ব্যাখ্যা দুটি অঞ্চলের সাপেক্ষে করব। একটি হলো কি নিরক্ষীয় অঞ্চল। প্রথমে নিরক্ষীয় অঞ্চলের সাপেক্ষে আমরা ব্যাখ্যাটা করছি। দেখো নিরক্ষীয় অঞ্চলে কি ঘটছে না সূর্যরশ্মি লম্বভাবে পতিত হচ্ছে। দেখো সূর্যরশ্মি এখানে লম্বভাবে পতিত হচ্ছে 90 ডিগ্রি। এই জন্য কি হয় সূর্যরশ্মি কি হয় না দেখো এই যে বায়ুমণ্ডলের স্তর সেটি কম স্তর ভেদ করে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ছে। আর 2 নম্বর কম জায়গায় ছড়িয়ে পড়ছে, বায়ুমণ্ডলে কম জায়গায়। এই দুটি কম বায়ুস্তর ভেদ করছে আর কম জায়গায় ছড়িয়ে পড়ছে। মূলত এই দুটি কারণের জন্যেই এই নিরক্ষীয় অঞ্চলে কি হয় বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়। উদাহরণ হিসেবে আমরা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ব্রাজিল এর গড় উষ্ণতা কত 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কি হচ্ছে না মেরু অঞ্চলে কি সূর্যরশ্মি কেমনভাবে পড়ছে না সূর্যরশ্মি দেখো তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার জন্য এখানে কি হয় ফলটা কি হচ্ছে না সূর্যরশ্মি বেশি পথ অতিক্রম করছে, ফলে উষ্ণতা কমে যাচ্ছে। আর 2 নম্বর কি না সূর্যরশ্মি এখানে দেখো সূর্যরশ্মি এখানে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। তাহলে কি বেশি পথ যাওয়ার জন্যে বেশি পথ অতিক্রম করছে 1 নম্বর, আর 2 নম্বর বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। এই দুটি কারণের জন্য কি হয় না মেরু অঞ্চলে উষ্ণতার তীব্রতা খুব কম হয়। দেখো এখানে ছবিতে আমরা সেখানে উল্লেখ করেছি নিরক্ষীয় অঞ্চলে কম পথ বেশি উষ্ণতা, মেরু অঞ্চলে কি হচ্ছে বেশি পথ কম উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা কি দিয়েছি না হিমমণ্ডলের আলাস্কাতে উষ্ণতা কত থাকে না হিমাঙ্কের নিচে থাকে। দেখো এই দুটি জায়গা আমরা মানচিত্রে দেখে নিই। দেখো এটি দেখো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ব্রাজিল, এখানের উষ্ণতা কত না 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থিত আলাস্কা, এই আলাস্কায় কি হয় না উষ্ণতা সারা বছর প্রায় হিমাঙ্কের নিচে থাকে। এবার নেক্সট যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো উচ্চতা। দেখো উচ্চতা কি উচ্চতা হচ্ছে সমুদ্র সমতল থেকে যে
উচ্চতা বৃদ্ধির জন্য কি কি ঘটনা ঘটছে দেখো না। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। কত না, প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। একেই আমরা বলি নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। দেখো ছবিতেই দেখো, এটি হলো তাপমাত্রা তারতম্য অনুসারে যে এটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তার মধ্যে একদম ভূপৃষ্ঠের উপরে বা নিচের স্তরটি হলো কি ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারটি 0 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। এই ট্রপোস্ফিয়ারে কি হয় না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত 0 থেকে উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা তত কমতে থাকে। কত, প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস। একেই আমরা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা ল্যাপস রেট বলছি। এবার এই যে ঘটনাটি ঘটল ট্রপোস্ফিয়ারে, এই যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়ার জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যাচ্ছে, এটি কি কারণে হয় দেখো। মূলত যে কারণগুলির জন্য এই ঘটনাটি ঘটে, উপরের বায়ুস্তরের কি হয়, ঘনত্ব কম হয়। আর দেখো আমরা কি জানি না, বায়ুর ঘনত্ব বেশি হলে বায়ুর তাপ ধরে রাখার ক্ষমতাও বেশি হয়। তা উপরের বায়ুর ঘনত্ব যেহেতু কম, সেই জন্য তাপ ধরে রাখার কম হওয়ার জন্য উপরের দিকে ঠান্ডা হয়। আর নিচে কি হয়, বায়ুস্তরের ঘনত্ব খুব বেশি, এই জন্যে কী হয়, বায়ুর তাপ ধরে রেখে বেশি উষ্ণ হয়। আর 2 নম্বর কি, তাপ শোষক পদার্থ যেমন জলীয় বাষ্প, ধূলিকণার পরিমাণ কি হয় না, নিচের ভূপৃষ্ঠ থেকে নিচের বায়ুমণ্ডলে এগুলি বেশি থাকায় এগুলি কি হয়, সূর্যের তাপ এরা ধরে রেখে এরা ভূপৃষ্ঠের নিচে উত্তপ্ত বেশি করে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যদি আমরা যাব, দেখব কি হয় না, এই যে জলীয় বাষ্প, ধূলিকণা এগুলোর প্রায় পরিমাণ খুবই কম থাকে, যার জন্যে কি হয়, এটি তাপ ধরে রাখতে পারে না। এই জন্যে উপরে কি হয়, উষ্ণতাও কম হয়। এবার এর ফলে কি হচ্ছে না, সমুদ্র এই সমতল থেকে উচ্চ স্থানে গেলে উষ্ণতা কম হচ্ছে, দেখলে। এবার আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে এইটা বোঝার চেষ্টা করি। দেখো, একই অক্ষাংশে অবস্থিত 25 ডিগ্রি 30 মিনিট নর্থ অবস্থিত এলাহাবাদ, যার উচ্চতা কত 100 মিটার। ঠিক একই অক্ষাংশে অবস্থিত শিলংয়ের উচ্চতা 1524 মিটার। ফলে শিলং অধিক উচ্চতায় অবস্থান করার জন্য শিলংয়ের জলবায়ু শীতল। দেখো আমরা একটু মানচিত্রে বোঝার চেষ্টা করি। এটি ভারতের, দেখো এই যে উত্তরপ্রদেশের এখানে অবস্থিত এলাহাবাদ, আর এটি মেঘালয়ের শিলং। দেখো অক্ষাংশগত অবস্থানে এটি কিন্তু একই, দুজনে একই অক্ষাংশে অবস্থিত হলেও তাহলে উষ্ণতা এক হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না, কারণ উচ্চতার তারতম্য। এলাহাবাদ যেখানে 100 মিটার উচ্চতায়, সেখানে শিলং 1500 মিটারের বেশি উচ্চতায় হওয়ার জন্য এখানে কি না, বায়ুমণ্ডলের উষ্ণতা খুবই কম, সেটাই আমরা দেখলাম। এই উচ্চতা পয়েন্টটি বলার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ব্যতিক্রমী ঘটনা আমাদের উল্লেখ করতেই হয়, সেটি আমি বিশেষ দ্রষ্টব্যের মাধ্যমে বলেছি। দেখো, সব সময় কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় না। এর একটি ব্যতিক্রম আমরা কোথায় লক্ষ্য করতে পারি না, পার্বত্য অঞ্চলে শীতকালে বৈপরীত্য উত্তাপের জন্য অনেক সময় উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস না পেয়ে বেড়ে যায়। হ্যাঁ, এটা কোথায় দেখতে পাওয়া যায় না, যে আমাদের এই দেখো, এই যে পশ্চিমবঙ্গের দার্জিলিং, তারপরে এই যে সিমলা হিমাচল প্রদেশে, এখানে কিন্তু এই শীতকালে পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটতে দেখা যায়। নেক্সট আমরা
3 নম্বর যে পয়েন্টে আলোচনা করেছি সেটি হলো ভূমি ঢাল। দেখো, ভূমি ঢালের জন্য তারতম্যের জন্য উষ্ণতার কিন্তু পরিবর্তন ঘটে। কিভাবে ঘটছে না, সূর্যমুখী ভূমি ঢালে বেশি পরিমাণে সূর্য তাপ শোষণ করে উষ্ণ হয়। মানে সূর্যের দিকে ভূমিরূপের যে ঢালটা বা পর্বতের যে ঢালটা থাকে সেটি কি না বেশি তাপ শোষণ করে উষ্ণ হয়। আবার উত্তর গোলার্ধে পর্বতের উত্তর ঢাল যেটি নিরক্ষরেখার দিকে থাকে, নিরক্ষরেখার দিকে যে পর্বতের উত্তর ঢাল থাকে এই উত্তর ঢাল অপেক্ষা নিরক্ষরেখার দিকে যে দক্ষিণ ঢাল থাকে সেখানে কি হয়, সূর্য কিরণে উষ্ণতা বেশি হয়। দেখো, আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, এটি সূর্য, এটি পর্বত। আমরা এখানে দুই গোলার্ধের পর্বত দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটি উত্তর গোলার্ধে, এটি পর্বত। এই উত্তর গোলার্ধ আর এটি দক্ষিণ গোলার্ধ, এটি মাঝখানে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধের দিকে যে ঢালটি থাকে সেটি কি না দক্ষিণ ঢাল। এই দক্ষিণ ঢালে কি হয়, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধের দক্ষিণ ঢাল বেশি সূর্যের তাপ পায় এবং বেশি উত্তপ্ত হয়। তেমনি উত্তর গোলার্ধের যে নিরক্ষরেখা থেকে বিপরীত ঢাল, এই ঢালে কি সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে এখানে উষ্ণতা কম হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত ঘটনা ঘটছে। দেখো, দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখার দিকে কোন ঢাল থাকছে না উত্তর ঢাল। এই উত্তর ঢাল সূর্যের লম্ব সূর্যরশ্মি পেয়ে বেশি উত্তপ্ত হচ্ছে। আবার ওর বিপরীত দিকে দক্ষিণ ঢাল তির্যক সূর্যরশ্মি পাওয়ার জন্য কম উত্তপ্ত হচ্ছে। আমরা উদাহরণ হিসাবে কি উল্লেখ করেছি না, উত্তর গোলার্ধে হিমালয় ও আল্পস পর্বতের দক্ষিণ দিকের যে ঢাল থাকে নিরক্ষরেখার দিকে হওয়ার জন্য সেটি কি হয়, উত্তর দিকের ঢাল অপেক্ষা বেশি উষ্ণ হয়। দেখো, এখানে এই যে উত্তর গোলার্ধে দক্ষিণ ঢালে অবস্থিত হিমালয় ও আল্পস, এখানে কি হয়, বেশি উষ্ণ হয় এই উত্তর ঢালের অপেক্ষায়। এই জন্যই উত্তর হিমালয় আল্পস পর্বতের হিমরেখা দক্ষিণ ঢালে বেশি উপরে থাকে আর উত্তর ঢালে নিচের দিকে থাকে। এবং দক্ষিণ ঢালেই কি হয়, মেনলি জনবসতি গড়ে ওঠে, কৃষিকাজ হয়ে থাকে। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা দেখলে 3টে পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের যদি এই নোটটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে এবং এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা 2021 সালের মাধ্যমিকের সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে যাতে সকলে আমার এই ভিডিওটি দেখতে পায়। ওকে, বাই।